সন্ত্রাস ও জঙ্গিবাদ দেশের উন্নয়নে বড় বাধা, নির্মূলে কাজ করছে পুলিশ, বললেন প্রধানমন্ত্রী। জনবল আরও বাড়ানোর আশ্বাস, পুলিশ সপ্তাহে পদক পেলেন 132 সদস্য। 10 বছর ধরে ফাইলবন্দি পুলিশ সংস্কার প্রস্তাব, থেমে নেই প্রক্রিয়া, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। বাস্তবায়ন হলে কমবে রাজনৈতিক প্রভাব, বলছেন বিশ্লেষকরা। রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানের কাছে দায় দেনা রেখেই লাভের হিসেব করছে বিমান, যথার্থতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞের। পরিচালনা যুগোপযোগী করার আশ্বাস মন্ত্রীর। রেললাইনের স্লিপারে লোহার পাতের পরিবর্তে বাঁশ ব্যবহার সম্পূর্ণ যৌক্তিক, দাবি রেলমন্ত্রীর। সহায়ক কাঠামো হিসেবে ব্যবহার হয়েছে, জানালেন অতিরিক্ত মহাপরিচালক। এটা কোনোভাবে অযৌক্তিক না, সম্পূর্ণভাবে যৌক্তিক, শতভাগ যৌক্তিক। এবং 21শে বইমেলাকে সামনে রেখে উৎসবের আমেজ প্রকাশনা জগতে। দিন রাত সরগরম ছাপাখানাগুলো, নির্ধারিত সময়ে বই হাতে পেতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। 10 বছর ধরে ফাইলবন্দি হয়ে আছে পুলিশ সংস্কার প্রস্তাব, অথচ বাহিনীর প্রধান থেকে শুরু করে সবাই বলছেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে পুলিশের সংস্কারের কোনো বিকল্প নেই। সংস্কার হলে বাহিনীটির ওপর রাজনৈতিক প্রভাব কমবে অনেকটাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া, ক্রমান্বয়ে পুলিশের আধুনিকায়নের কাজ এগিয়ে চলেছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্টে বিস্তারিত। স্বাধীন বাংলাদেশে প্রথম পুলিশ সপ্তাহ হয় 1975-এর জানুয়ারিতে, যাতে অংশ নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দমনমূলক মানসিকতা ত্যাগ করে সেবার মনোভাব নিয়ে মানুষের কল্যাণে পুলিশকে কাজ করার তাগিদ দিয়েছিলেন বঙ্গবন্ধু। তোমরা স্বাধীন দেশের পুলিশ, তোমরা পাকিস্তানিদের শোষকদের পুলিশ নও। তোমাদের কর্তব্য জনগণকে সেবা করা, জনগণকে ভালোবাসা। এরপর কেটেছে 4 দশকের বেশি সময়। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার অন্যতম প্রধান দায়িত্বপ্রাপ্ত বাহিনী পুলিশ। 1861 সালের পুলিশ রেগুলেশন অব বেঙ্গল টিআরবি কে ভিত্তি করে চলছে এই বাহিনী। যদিও পুলিশের সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে বারবারই। সবশেষ 2007 সালে সংস্কারের একটি উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি এখনো। প্রস্তাবিত সেই খসড়ায় বলা হয়েছিল, মহাপরিদর্শক থেকে শুরু করে পুলিশ সুপার পর্যন্ত কাউকেই পদায়নের 2 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত রাজনৈতিক চাপে বদলি করা যাবে না। পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মন্ত্রী, এমপি বা কোনো প্রভাবশালী ব্যক্তির টেলিফোন কিংবা লিখিত বা মৌখিক সুপারিশ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। বিশ্লেষকরা বলছেন 2007-এর সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হলে একদিকে পুলিশের জবাবদিহিতা বাড়বে, অপরদিকে পুলিশের উপর রাজনৈতিক প্রভাব কমবে অনেকটাই। যারা রাষ্ট্রের নীতিগুলো নির্ধারণ করছেন তাদের বোঝা এবং সেই বুঝে এরকম একটা নতুন আইন করে এরকম একটা পুলিশ সিস্টেম প্রবর্তন করা, যাতে করে জনগণকে সেবা দেওয়া যায়। পুলিশের যে সরঞ্জামাদির অভাব রয়েছে, টেকনোলজিক্যাল ক্যাপাসিটির অভাব রয়েছে, এইগুলোকে বৃদ্ধি করতে হবে। পুলিশ প্রধান বলছেন সংস্কারের তাগিদ অনুভব করছেন তারাও, আর সেই লক্ষ্যেই সম্মিলিতভাবেই দেওয়া হয়েছিল প্রস্তাবনা। আমরা যেভাবে প্রস্তাব দিচ্ছি সেটা সেটাই যে সরকার করবে সেটাও আমরা চাই না। যদি মনে করে সেগুলি কোনো পরিবর্তন, মার্জন, সংযোজন দরকার হয়, সেটাও তারা করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন 2007-এর সংস্কার প্রস্তাব বিবেচনায় নিয়ে কাজ করছেন তারা। সংস্কার যখন যেটা প্রয়োজন সেটা কিন্তু হচ্ছে, এবং যেগুলো 2007 সালে পুলিশ সংস্কারের উদ্যোগ ছিল সেগুলো কিন্তু যে সমস্ত রিকমেন্ডেশন ছিল সেগুলি অ্যাডপ্ট হচ্ছে ক্রমান্বয়ে। নানা সীমাবদ্ধতার মাঝেও পুলিশ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের সংস্কারের তাগিদ অনুভব করছেন সবাই, কিন্তু বাস্তবতা হচ্ছে সংস্কারের উদ্যোগ নেওয়ার পর বেশ কবছর কেটে গেলেও এখনো আলোর মুখ দেখেনি তা। সংশ্লিষ্টরা বলছেন যত দ্রুত বাস্তবায়ন হবে পুলিশের সংস্কার, ততই লাভবান হবেন দেশের মানুষ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জঙ্গিবাদ ও বিএনপি জামাতের নাশকতা দমনে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী। সকালে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, পুলিশের জনবল বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় বিভিন্ন অবদানের জন্য 132 জন পুলিশ সদস্যকে পদক দেন প্রধানমন্ত্রী। জঙ্গি মাদকের প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গীকার, এই প্রতিপাদ্যতে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ 2017। সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে 5 দিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন তিনি।
এত বিপুল সংখ্যক পদক অতীতে কখনো বিতরণ করা হয়নি। আপনারা এটা পেয়েছেন, আপনারা আপনাদের কাজের দক্ষতা, যোগ্যতা প্রমাণ করতে পেরেছেন এবং জনগণকে নিরাপত্তা দিতে পেরেছেন বলেই আজকে এই পুরস্কারে আপনারা ভূষিত হয়েছে। এরপর 2016 সালে বীরত্বপূর্ণ কাজ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন সহ বিভিন্ন অবদানের জন্য 132 পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, জঙ্গিবাদের মূলোৎপাটন করে দেশকে নাশকতার হাত থেকে রক্ষা করেছে পুলিশ। এছাড়া বিএনপি জামাতের ধ্বংসাত্মক কর্মকাণ্ড রুখে দিয়ে জনগণের আস্থা অর্জন করেছে এই বাহিনী। পুলিশের জনবল যথেষ্ট নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নতুন পুলিশ সদস্য নিয়োগের প্রক্রিয়া চলছে। জাতিরক্ষা শান্তিরক্ষা মিশনে পুলিশ নিজেদের কর্মদক্ষতা পেশাদারিত্বের পরিচয় প্রদান করে বহির্বিশ্বে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। বাংলাদেশ পুলিশের নারী সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহ আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হবে বাংলাদেশ, এমন আশা প্রকাশ করে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গত 2 বছরে বাংলাদেশ বিমান প্রায় 600 কোটি টাকা লাভ করেছে। সংস্থাটি এমন দাবি করলেও বিশেষজ্ঞরা বলছেন এর সুফল এখনই ভোগ করতে পারবে না তারা, কারণ রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানের কাছে দায় দেনা রয়েছে বিমানের, যার হিসেব না করেই লাভের অঙ্ক কষছে বাংলাদেশ বিমান। এ অবস্থায় বিমানকে আরও যুগোপযোগী করতে আধুনিকায়ন সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী তারিকুজ্জামান শিমুল। জানাচ্ছে বিস্তারিত। কর্পোরেশন আমলের একের পর এক লোকসানের মুখে ব্যবস্থাপনায় পরিবর্তনের বৈধতা দিয়ে 2007 সালে বাংলাদেশ বিমানকে সরকারি মালিকানাধীন কোম্পানি হিসেবে ঘোষণা করে সরকার। এরপর প্রথম 2 বছর লাভ করলেও শ্রমিক অসন্তোষ সহ নানা সমস্যায় 2009-10 অর্থ বছর থেকে আবারও লোকসান দিতে থাকে প্রতিষ্ঠানটি। বিমান কর্মকর্তারা বলছেন, একটানা 5 বছর লোকসান গোনার পর আশার আলো দেখতে শুরু করেছেন তারা। তাদের হিসাব অনুযায়ী সব খরচ খরচা বাদ দিয়ে 2014-15 অর্থ বছরে বিমান নেট মুনাফা করেছে প্রায় 324 কোটি টাকা। পরের বছর কিছুটা কমলেও বজায় রয়েছে লাভের ধারাবাহিকতা। চলতি অর্থ বছরেও লাভের এই ধারা বজায় থাকবে বলে জানিয়েছেন বিমানের কর্মকর্তারা। বিগত 2 বছর ধরে বিমান ধারাবাহিকভাবে মুনাফা করছে। যাত্রী পরিবহনের সংখ্যাও আমাদের বেড়েছে। পরিচালনা পর্ষদ তাদের সঠিক দিক নির্দেশনা এবং ব্যবস্থাপনার কাজ করে যাচ্ছেন এবং আমরা আশা করছি চলতি অর্থ বছর 2016 এবং 17 অর্থ বছরে এই মুনাফার ধারা অব্যাহত থাকবে। রাষ্ট্রীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আর কখনোই যেন মুখ থুবড়ে না পড়ে, সেজন্য এর আধুনিকায়ন সহ বিমানের সার্বিক ব্যবস্থাপনায় নানা পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। একটা আশাব্যঞ্জক অবস্থা তৈরি হয়েছে। আর বিমানের এই লাভের ধারাটা রাখার জন্য আরো কিছু অ্যাকাউন্ট যোগ করে ফ্লিট থেকে বাড়ানোর ব্যবস্থা আমরা করবো। তাদের যে রেভিনিউ সিস্টেম যেটা রয়েছে সেটাকে মডার্নাইজ করা হয়েছে, ডিজিটালাইজ করা হয়েছে। বাৎসরিক হিসেবে লাভজনক দাবি করা হলেও রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানের কাছে বিশাল দায়দেনা রয়েছে বিমানের। তাই লাভের হিসাবের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। একটা এয়ারলাইনের অপারেটিং কস্টের 30-35% কস্টই হচ্ছে ফুয়েল কনজাম্পশন এবং অন্যান্য সিভিল এভিয়েশন আর আদার চার্জেস মিলে আরও কিন্তু অলমোস্ট কিন্তু 50% সেটা বাদ দিয়ে যদি লাভ হিসাব করা যায় তাহলে কিন্তু জিনিসটা ঠিক হবে না। বিমান যদি এই জিনিসটা ক্লিয়ার করে বলতো যে না, আমরা সবকিছু আমাদের দেনা পাওনা যা আছে মিটিয়েই আমাদের এই লাভটা হচ্ছে, তাহলে আমরা সবাই বিমানকে সাধুবাদ জানাবো। গত কয়েক বছরে ছোট বড় মিলিয়ে বিমানের বহরে 6টি নতুন বিমান যুক্ত হয়েছে, যার সবগুলোই কেনা হয়েছে ঋণ চুক্তির ভিত্তিতে। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। কার্যক্রম শুরুর 2 মাসের মধ্যেই ভাড়া বাড়িয়েছে অ্যাপস ভিত্তিক পরিবহন সেবা উবার। যাত্রী সেবা নিশ্চিতে দ্রুত নীতিমালা করার তাগিদ বিশেষজ্ঞদের। দেশের কয়েকটি স্থানে রেললাইনের স্লিপারে লোহার পাতের পরিবর্তে বাঁশ ব্যবহারকে সম্পূর্ণ যৌক্তিক বলে দাবি করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঢাকা, চট্টগ্রাম, ঢাকার মধ্যে চলাচলকারী মহানগর প্রভাতী ট্রেনের নতুন কোচ উদ্বোধন করতে এসে তিনি একথা জানান। অনুষ্ঠানে রেলের অতিরিক্ত মহাপরিচালক জানান, স্লিপারে বাঁশ সহায়ক কাঠামো হিসেবে ব্যবহার করা হয়েছে।
চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় বেশ কয়েকদিন ধরেই লালমনিরহাট ও মৌলভীবাজারে রেল লাইনের ব্রিজগুলোর স্লিপারে বাস ব্যবহারের অভিযোগ ওঠে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কথা না বললেও সোমবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঢাকা চট্টগ্রাম ঢাকার মধ্যে চলাচলকারী মহানগর প্রভাতী ট্রেনের নতুন কোচ উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন রেলমন্ত্রী। রেলের ক্ষতিগ্রস্ত স্লিপার পুনর্নির্মাণ না করে বাস ব্যবহারকে যৌক্তিক হিসেবে ব্যাখ্যা দিলেন অতিরিক্ত মহাপরিচালক ও মন্ত্রী। স্টিলের পাত দেওয়ার কথা, কিন্তু যেহেতু ওটা দেওয়ার পরে চুরি হয়ে যায়, ফ্রিকোয়েন্টলি চুরি হয়, সেই জন্য আমরা এখানে বাঁশের ফালি অথবা অন্য কোনো ইয়ে দিয়ে আমরা এটাকে জাস্ট আটকে রাখি। এটা কিন্তু কোনো রেলের কোনো লোড বহন করে না, এটা স্ট্রাকচারের অংশও না, এটা কোনোভাবে অযৌক্তিক না, সম্পূর্ণভাবেই যৌক্তিক, শতভাগ যৌক্তিক। রেলের কাঠামোগত কোনো অংশ না হলেও শুধু সহায়ক হিসেবে দেয়া হয়েছে বলে জানান রেলমন্ত্রী মুজিবুল হক। বাঁশের দ্বারা কোনো ট্রেন চলে না, আমাদের এটাকে শুধু সহায়ক হিসেবে, যাতে সহায়ক হিসেবে দেওয়া হয়েছে। আজকে আপনারা পত্রিকায় দেখবেন একদম ক্লিয়ারভাবে আমরা এই ব্যাপারে সমগ্র জনসাধারণের অবগতির জন্য বিজ্ঞপ্তি আকারে আমরা বিভিন্ন পত্রিকায় জানিয়ে দিয়েছি। এ সময় মন্ত্রী জানান 2018 সালের মধ্যে দেশের সব ট্রেনে নতুন কোচ সংযোজন করা হবে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। খুলনা ও বরিশাল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলছে। অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন এবং ফেরিঘাটে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ সহ 12 দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। খুলনায় ধর্মঘটের কারণে সকাল থেকে পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে। এ অবস্থা চলতে থাকলে ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। বরিশাল নগরের বাঁধ রোড এলাকা থেকে মিছিল বের করেন আন্দোলনকারীরা। এ সময় 12 দফা দাবি বাস্তবায়নে বিভিন্ন স্লোগান দেন তারা। দাবি মানা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা। যশোরে বন্ধ রয়েছে পণ্যবাহী যান চলাচল। সকাল থেকে আন্দোলনকারীরা শহরের 8টি পয়েন্টে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করছেন। এ সময় রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পণ্যবাহী যানবাহন। এছাড়া মাগুরা ও ঝিনাইদহ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় চলছে পণ্যবাহী পরিবহন ধর্মঘট। উত্তরের জেলাগুলোতে জ্বালানি তেল ও সারের চাহিদার সিংহভাগই সিরাজগঞ্জের বাঘাবাড়ির অয়েল ডিপো ও নৌ বন্দর থেকে সরবরাহ করা হয়। কিন্তু নাব্য সংকট ও পণ্য খালাসের জন্য জেটির অভাব, পর্যাপ্ত শেড না থাকায় বিপর্যয়ের মুখে পড়েছে উত্তরাঞ্চলের প্রধান এই নৌবন্দর। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোম্পানিগুলো। অবশ্য কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন দ্রুতই সমাধান করা হবে বন্দরের সমস্যা। অমৃত সেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন রিঙ্কু কুণ্ডু। দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেল ও সারের চাহিদার 90% বাঘাবাড়ি রিফাইন্ড অয়েল ডিপো ও নৌবন্দর থেকে সরবরাহ করা হয়। এখান থেকে প্রতিদিন 27 লাখ লিটার জ্বালানি তেল ও হাজার হাজার বস্তা রাসায়নিক সার সরবরাহ করা হয় উত্তরের বিভিন্ন জেলায়। কিন্তু নাব্য সংকট, পণ্য খালাসের জন্য জেটির অভাব, পর্যাপ্ত শেড না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে বন্দরের কার্যক্রম। শেড না থাকার কারণে খোলা আকাশের নিচে সারের বস্তা রাখা হচ্ছে। এতে নষ্ট হচ্ছে সারের গুণগত মান। বাস ভেঙে যায়, আবার কাঠ ভেঙে যায়। এর সুবিধা আমার তো জেটি হলে আমাদের সুবিধা হইতো। ডাম্পিং এর জায়গাও ভালো না, নিচে বৃষ্টির বাদলে ভিজে যায়। লক্ষ লক্ষ টন সার এখানে আসে, সেই সারগুলো আমরা সঠিকভাবে নিরাপদভাবে আমরা রাখতে পারছি না। যদি শেড থাকে তাহলে একটু সুবিধা হতো, মালগুলো ড্যামেজ হতো না, মালের নিরাপত্তা থাকতো। স্বাভাবিকভাবে রাসায়নিক সার ও পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য নদীতে 10 ফুট পানির গভীরতা দরকার হলেও বাঘাবাড়ি থেকে দৌলদিয়া পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পানির গভীরতা কমে 7 থেকে 8 ফুটে দাঁড়িয়েছে। এসব চ্যানেলে প্রায় আটকা পড়ছে বন্দরমুখী জাহাজগুলো। আপের থেকে একটা জাহাজ ডাউনে নামবে, ডাউনের থেকে আপের দিকে উঠবে, এরকমের জায়গা নেই। সংকীর্ণ, খুবই সংকীর্ণ। ওইসব জায়গায় দেখা দুর্ঘটনা ঘটে অনেক সময়। পদ্মা থেকে মাল কেটে এই জায়গায় হাফ পার্সেন্ট মাল কেটে অল্প মাল নিয়ে আসতে হয়, খরচটা বেশি পড়ে যায়। অবশ্য বাঘাবাড়ি বন্দরের এই কর্মকর্তা আশ্বাস দিলেন সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে। এই নদীবর্তী দ্বিতীয় সারি থেকে প্রথম সারি নদী বন্দরে রূপান্তরিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং নৌপরিবহন মন্ত্রীর আন্তরিক একটা প্রচেষ্টা রয়েছে। আমরা আশা করছি যে অতি দ্রুত যে সমস্যাগুলো রয়েছে, জেটির সংকট বা অন্যান্য সেগুলো সমাধান হবে। দেশের উত্তরের 16 জেলার রাসায়নিক সার, জ্বালানি তেল ও কয়লা নৌপথে আসে এই বাঘাবাড়ি নৌবন্দর দিয়ে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।
সময় সংবাদে আরো থাকছে। ওয়ানডে টি-20-র পর টেস্টেও নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ। ক্রাইস্টচার্চ টেস্টে 9 উইকেটের বড় ব্যবধানে হার টাইগারদের। কার্যক্রম শুরুর 2 মাসের মাথায় ভাড়া বাড়িয়েছে অ্যাপস ভিত্তিক পরিবহন সেবা উইবার। এর আগে বিআরটিএস সহ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের অনুমতি ছাড়াই কার্যক্রম শুরু করায় বিতর্কের জন্ম দেয় সংস্থাটি। চালক ও যাত্রী উভয়ের কাছে জনপ্রিয় হওয়ায় নিরাপত্তা নিশ্চিতে দ্রুত নীতিমালা করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। আইন তৈরির কাজ চলছে বলে জানিয়েছে বিআরটিএ। ঠিক আছে স্যার, আপনি ওয়েট করেন, আমি আসতেছি স্যার। আমার তো 10 মিনিট সময় লাগবে। এভাবেই মোবাইলের অ্যাপসে অন্য প্রান্ত থেকে কল করা যাত্রীকে গন্তব্যে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করছিলেন এই চালক। গত বছর 22 নভেম্বর চালুর পর থেকেই নিজের প্রাইভেট কারটিকে উবারে নিবন্ধন করে ভালোই উপার্জন করছেন তিনি। চুক্তিভিত্তিক দিনব্যাপী ভাড়ার চেয়ে উবার চালিয়ে বেশি লাভ হচ্ছে বলে জানিয়েছেন আরো অনেক চালক। আমাদের বেকার তো দূর হয়েছে এবং সবাই খুশি। সোজা কথা, যাত্রী যারা আছে সবাই স্বাগতম জানাচ্ছে। কোনো অন্য যাত্রীও করতে পারবে না, ড্রাইভারও করতে পারবে না। এর জন্যই যে ড্রাইভারের ওখানে ভোটার আইডি কার্ডের ফটোকপি আছে, ড্রাইভার পাসপোর্ট সাইজের ছবি আছে, লাইসেন্স আছে। তবে সম্প্রতি ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার থেকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় উবার। আগে কিলোমিটার প্রতি 18 টাকা থাকলেও নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে 21 টাকা। বেস ভাড়া থাকছে আগের মতোই 50 টাকা, আর যাত্রা বিরতিতে গুনতে হবে 50 টাকা। 20% বাড়বে বলছে। আমার মনে হয় যে কিছু ক্ষেত্রে ইফ ইউ গেট দ্য সেম সার্ভিস, ভালো সার্ভিস আমি প্রস্তুত দিতে কমফোর্টের জন্য, কিন্তু যদি বাড়তেই থাকে দেন ইটস ভেরি ডিফিকাল্ট টু অ্যাডজাস্ট। উবার মাঝে মাঝে নতুন আইন তৈরির জানান দিলেও কল ধরার ক্ষেত্রে বিড়ম্বনার কথা জানান ড্রাইভারেরা। নিয়ম হলো আমাদের কল করা, কিন্তু ওই কলটা করতে গেলে দেখা যায় আমাদের ওই গাড়িটা সাইড করতে, কারণ নাম্বার আমি গাড়ি চালানো অবস্থা তো আর নাম্বার ওই করা সম্ভব না। তখন তো আমি গাড়িটাও সাইড করতে পারতেছি না। এক জায়গায় যেন বামে আমি সাইড করবো রাস্তার সাইডে, ওই জায়গায় সার্জেন্ট আমাকে ধরবে। আইনের কাঠামোর মধ্যে আনতে পারলে যখন তখন চাইলেই ভাড়া বাড়াতে পারবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্যাক্সি ক্যাবগুলো যদি কম দামে চলে আসে এবং উবারের সমপরিমাণ রেটের মধ্যে আসে এবং তারা যদি চায় যে আমরা উবারের অ্যাপের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হতে চাই, আই এম শিওর উবার উইল ওয়েলকাম দেন। সরকার মনে করে যে না, একটা আইন করা দরকার। আমরা এবং আমি শিওর উবারও প্রস্তুত আছে যে হ্যাঁ, আইন করে হলেও এই সার্ভিসটাকে চালু রাখা উচিত। উবারের কাছ থেকে তেমন কোনো সাড়া পাওয়া না গেলেও আইন প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছে বিআরটিএ। আমরা তো তাদের ঠিকানাই জানি না, আমরা নিজে থেকে তো তাদের সাথে যোগাযোগ করতে চেয়েছি। তাদের তো কোনো হোয়ার অ্যাবাউটে আমাদের জানা। এটা কতটা সাথে জনগণের মঙ্গল নিহিত আছে, এটা কতটা জনগণ সেটা স্বাচ্ছন্দ্য বোধ করবে, এগুলো অবশ্যই আমরা ইতিবাচকভাবে এটা দেখবো। আমরা যাত্রীবান্ধব হওয়ায় ভাড়া আর না বাড়াতে উবারের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ যাত্রীরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের মেডিকেল বর্জ্য পরিশোধনাগার শিল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ভারতের একটি বেসরকারি প্রতিষ্ঠান। কমন বায়োমেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস বা CBWTF পদ্ধতিতে বাংলাদেশে 4টি প্রকল্পের মাধ্যমে বর্জ্য শোধন করতে চায় তারা। এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন FBCCI এর সভাপতি। কলকাতার প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের বাইরে B2B সম্মেলনের অংশ হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ FBCCI শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন কলকাতার গ্রিনটেক সংস্থার কর্মকর্তারা। এতে বাংলাদেশে মেডিকেল বর্জ্য পরিশোধনাগার নির্মাণের আগ্রহ প্রকাশ করে সংস্থাটি। প্রতিদিন হাসপাতালগুলো থেকে যে হাজার হাজার টন বিষাক্ত ও ক্ষতিকর বর্জ্য তৈরি হয় তা যেখানে সেখানে ফেলে পরিবেশ দূষণ না করে পরিকল্পিত উপায়ে পরিশোধনের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব বলেও জানায় সংস্থাটির কর্মকর্তারা। আমরা এখন ওই ওয়েস্টটাকে হসপিটাল থেকেই সেগ্রিগেট করে নিয়ে আমাদের প্ল্যান্টে নিয়ে চলে আসছি। আর যেটা হ্যাজার্ডাস ওয়েস্ট, হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট, ওটা 1100 ডিগ্রি 1200 ডিগ্রি টেম্পারেচারে আমাদের হেভি ইনসিনারেটরে ওইটাকে পুড়িয়ে দিচ্ছি। অ্যান্টি পলিউশন কন্ট্রোল ডিভাইসেস দ্বারা আমরা ধোঁয়াটাকে কন্ট্রোল করে ফাইনালি চিমনি থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে ওইটা দ্যাট এয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ নর্মাল এয়ার। বৈঠকে বাংলাদেশে এ ধরনের প্রকল্প নেই উল্লেখ করে ভারতের এই বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির প্রস্তাবকে স্বাগত জানান FBCCI এর সভাপতি। সেন্ট্রালি যদি ওনারা এরকমভাবে ফ্যাক্টরি করেন, সেখানে 50 থেকে 100 কোটি টাকা ওনারা ইনভেস্ট করবেন এবং ওনারাই সব হসপিটাল থেকে স্পেশালাইজড গাড়ি দিয়ে এবং প্যাকেটসে এগুলো তারা নিয়ে আসবেন, নিয়ে এসে ওনারা এটা ডিসপোজ করবেন এবং ওনাদের সাথে যে কোনো একটা বড় হসপিটাল কিংবা যারা এসব ব্যবসা করতে রাজি আছেন তাদের সাথে জয়েন্ট ভেঞ্চার করে দেব।
বর্তমানে কলকাতা এবং শিলিগুড়িতে এ ধরনের দুটি প্ল্যান্ট পরিচালনা করছে গ্রিনটেক। প্রতিদিন হাসপাতালগুলো থেকে কয়েক হাজার টন বর্জ্য সংগ্রহ করে তা বিশেষ উপায়ে পুড়িয়ে ফেলা হয়, আর বিশেষ পদ্ধতি অবলম্বন করায় এতে পরিবেশের কোনো ক্ষতি হয় না বলেও দাবি সংস্থাটির। এছাড়া শিগগিরই সংস্থাটির একটি প্রতিনিধি দল ঢাকায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবেন বলে গ্রিনটেকের পক্ষ থেকে জানানো হয়। সময় সংবাদ, কলকাতা। রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণ ও জেরা শুরু হয়েছে। প্রথম দিনই বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে 5 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ যারা সাক্ষ্য দিয়েছেন তারা সবাই কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামের বাসিন্দা। এর আগে কারাগার থেকে 5 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। 24 এবং 25 জানুয়ারি আরও 10 জনের সাক্ষ্য গ্রহণ করার কথা রয়েছে। গত 18 জানুয়ারি প্রথম দফায় সাক্ষ্য দেন মামলার বাদী ও কাউনিয়া থানার তৎকালীন ওসি রেজাউল করিম এবং সারাই ইউপি চেয়ারম্যান আশরাফুল হক। 2015 সালে 3রা অক্টোবর জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তদন্ত শেষে 8 জেএমবি সদস্যের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। সিলেট কেন্দ্রীয় কারাগারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 5 আসামি মৃত্যুর সঙ্গে লড়ছেন। অচল ও অদক্ষ হওয়ায় অন্যের সাহায্য ছাড়া কিছুই করতে পারেন না তারা। মানবিক কারণে রাষ্ট্র এদের দ্রুত মুক্তি না দিলে কারাগারে মৃত্যু হতে পারে বলে আশঙ্কা জেলা ম্যাজিস্ট্রেটের। দিগেন সিংহের ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তসলিম সাজা খাটছেন 23 বছর ধরে, বয়স এখন 76 বছর। এতটাই অসুস্থ যে ঠিকমতো কথা বলতে পারেন না। আলসার, টিউমার সহ নানা জটিল রোগে আক্রান্ত তিনি। তার মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লায়াস মিয়া পারছেন না হাঁটা চলা করতে। ডান পাশ প্যারালাইজড, বয়স 65-র কাছাকাছি। আর 66 বছরের বৃদ্ধা আঙ্গুরুন্নেসা চোখে দেখতে পারেন না ভালো করে। শেষ বয়সে এসে অসহায় এই মানুষগুলোর চাওয়া মরণ যেন হয় স্বজনদের স্পর্শে। আমার ওখানে প্যারালাইসিস, আমি ওখানে বাইক গিয়ে আমার জীবনের সামনে মরতে পারি। উঠতাম বইতাম পারি না, চৌকেও দেখি না। একটা ডায়াবেটিস হয়ে গেছে কি, আমার যদি আল্লাহ রাস্তায় মুক্তি খান দেন আমি বাঁচিলাম। কারা কর্তৃপক্ষ জানায় এরা এতটাই অচলক্ষণ যে বাইরে গিয়ে অপরাধ করার সক্ষমতা নেই। মানবিক কারণে তারাও চান বন্দীরা মৃত্যুর সময় যেন পরিবারের পাশে থাকার সুযোগ পান। তারা হাঁটতে পারে না অপরের সাহায্য ছাড়া, বিশেষ করে মনে করেন তারা স্ট্রোক, প্যারালাইজড, পার্কিংস, হাইপারটেনশন এই সমস্ত রোগে আক্রান্ত। তাদের বয়সও হয়েছে অনেক এবং তারা অনেক একা একা চলাফেরা করতে পারেন না। এখন আমার মনে হয় না যে তারা বের হয়ে গেলে আবার নতুন করে কোনো অপরাধে জড়িয়ে পড়বেন, এমন সম্ভাবনা নেই বললেই চলে। এমন 7 জন বন্দীর মুক্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন জেলা ম্যাজিস্ট্রেট। তবে কদিন আগে 2 জন মারা গেছেন। বাকি 5 জনের বিষয়ে এখনো আমরা কোনো নির্দেশনা পাইনি। এটা একটা সুযোগ আছে, যদি নির্দেশনা পাই তাহলে আমরা ছেড়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। সিআরপিসির 401 ধারা অনুযায়ী অচলক্ষম বন্দীদের মুক্তি দেওয়ার এখতিয়ার আছে রাষ্ট্রপতির। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। মাদারীপুরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে 16টি দোকান। ভোরে সদর উপজেলার মোস্তফাপুর বাজারে এ ঘটনা ঘটে। মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, ভোরে ওই মার্কেটের একটি হার্ডওয়্যারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে 2টি স্বর্ণের ও 2টি সারের দোকান সহ বেশ কয়েকটি হার্ডওয়্যারের দোকান ছিল। 21শে বইমেলাকে সামনে রেখে উৎসবের আমেজ এখন প্রকাশনা জগতে। দিনরাত সরগরম ছাপাখানাগুলো। নির্ধারিত সময়ে বই হাতে পেতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। তবে কর্মী সংকট থাকায় কিছুটা শঙ্কায় প্রকাশকরা। এবার প্রায় 50 লাখ বই ছাপার আশা বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির। আরো জানাচ্ছেন হাজেরা শিউলি। বাঙালির প্রাণের উৎসব অমর 21শে বইমেলা দোরগোড়ায়। মেলায় লাখ লাখ পাঠকের সমাগম হওয়ায় পুঁজি উঠিয়ে নিতে সৃজনশীল বইয়ের 70% প্রকাশ করা হয় বইমেলা উপলক্ষে। তাই দেশে বইয়ের সবচেয়ে বড় এই মেলাকে সামনে রেখে এখন উৎসবের আমেজ বাংলা একাডেমি, বাংলা বাজার, আরামবাগ সহ রাজধানীর ছোট বড় সব ছাপাখানা। আমরা প্রস্তুতি নিচ্ছি অনেকদিন আগে থেকে, এখনো চলছে। চেষ্টা করি
মেলার প্রথম থেকেই সবগুলো নতুন বই মেলায় পাঠকদের সামনে উপস্থাপন করার জন্য প্রায় 130 থেকে 40টা বই প্রকাশিত হবে, তার মধ্যে কবিতা, গল্প, উপন্যাস। সবশেষ বইমেলায় বিক্রি ভালো হওয়ায় এবার অনেক নতুন লেখকের বৈচিত্র্যময় বিষয় বই আনছে ছোট বড় সব প্রকাশনা সংস্থা। ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে ফেব্রুয়ারি বইমেলা, আর ফেব্রুয়ারিকে সামনে রেখে আমরা সবসময় নতুন বই প্রকাশ করি। এবার আমি একসাথে অনেকগুলো নতুন লেখককে বইমেলায় নিয়ে আসছি। বইমেলা যদি ভালো হয় আমার এই উদ্যোগটা সফল হয়ে যাবে। মেলার পরিধি অনেক বাড়ছে এবং গত বছর প্রায় রেকর্ড পরিমাণের সেল টোটাল মেলা ছিল। আশা করতেছি এই বছর আমরা প্রায় দ্বিগুণ বই করতে পারবো। মেলার সময় ঘনিয়ে আসায় রাত দিন বিরামহীনভাবে চলছে বই ছাপার কাজ। এই মৌসুমে আয় বেশি হওয়ায় খুশি ছাপাখানা ও বই বাঁধাই শ্রমিকরা। তবে মেধাবী প্রকাশনা কর্মীর অভাবে মানসম্মত বই প্রকাশও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর অল্প কিছুদিন বাকি আছে বই মেলা, তো এখন রাত দিন 24 ঘন্টা কাজ করতেছে। কাজ করতে ভালো লাগে, টাকা পয়সা পাচ্ছি। আমাদের এখানে পাদাইখানায়, ছাপাখানায় অদক্ষ অশিক্ষিত লোকের সংখ্যা বেশি। শিক্ষিত মানুষ যখন আসে না, এটা ভালো এডিটর যখন আসে না, ভালো গ্রাফিক ডিজাইনার যখন আসে না, তখন কি হচ্ছে, বইয়ের উৎপাদন মানটা খারাপ হচ্ছে। গত বই মেলায় প্রায় 3,500 বই ছাপা হয়েছিল, বিক্রি হয়েছিল 40 কোটি টাকার বই। প্রকাশকদের প্রত্যাশা এবার এই সংখ্যা আরো বাড়বে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও মিসিসিপিতে প্রচণ্ড ঝড়ে এ পর্যন্ত অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে অর্ধশত মানুষ। কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ সেন্ট্রাল জর্জিয়ার উপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোতে এ পর্যন্ত 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের বেশিরভাগই কুক, ব্রুকস এবং বেরিয়েন কাউন্টি এলাকার বাসিন্দা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি ও স্থাপনা। পরিস্থিতি মোকাবিলায় ওই অঞ্চলের 7টি কাউন্টিতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এর আগে দক্ষিণাঞ্চলীয় মিসিসিপিতে টর্নেডোর আঘাতে অন্তত 4 জনের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় 480টি ঘরবাড়ি ও দোকানপাট। এদিকে ফ্লোরিডার উত্তরে ও জর্জিয়ার দক্ষিণাঞ্চলে আরও টর্নেডো আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। 45তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার 2 দিনের মাথায় জেরুজালেমে ফের বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল। রোববার পৌর কর্তৃপক্ষ পূর্ব জেরুজালেমে নতুন করে বসতি স্থাপনের অনুমতি দেয়। পূর্ব জেরুজালেমের 3টি বসতিতে 360টির বেশি হাউজিং ইউনিট নির্মাণে অনুমোদন দিয়েছে পৌর কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার 2 দিন পর রোববার জেরুজালেমে কর্তৃপক্ষ ভবন নির্মাণের ওই অনুমোদন দেয়। অধিকৃত এলাকায় অবৈধ স্থাপনা বন্ধে জাতিসংঘের প্রস্তাব পাশের পর ভবন নির্মাণ শুরু করল ইসরায়েল। ওবামা প্রশাসনের সময় ভবন নির্মাণের এই অনুমোদন স্থগিত ছিল। এর আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক শেষে নেতানিয়াহু বলেন, ট্রাম্পের সঙ্গে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু, সিরিয়া পরিস্থিতি এবং ইরানের সম্ভাব্য হুমকি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট প্রসঙ্গ। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনেই হেরেছে টাইগাররা। প্রথম ইনিংসে 354 রানে নিউজিল্যান্ডকে গুটিয়ে দিয়ে টাইগাররা নিজেদের দ্বিতীয় ইনিংসে অল আউট হয়েছে 173 রানে। জয়ের জন্য 109 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র 1 উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ফিল্ডারদের ব্যর্থতার দিনে দলীয় 286 রানে সাউদিকে সাজঘরে ফেরান সাকিব। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির খুব কাছে গিয়েও মিরাজের শিকার হয়ে নিকোলাস পেলেন 98 রানে। আর নীল ওয়াগানরা ব্যক্তিগত 26 রানে আউট হলে কিউইদের ইনিংস শেষ হয় 354 রানে। বাংলাদেশের হয়ে সাকিব নেন 4 উইকেট। 65 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুতেই টিম সাউদির ফাঁদে পা দিয়ে উইকেট বিলিয়ে দেন তামিম। ব্যক্তিগত 8 রানে আউট হন বাংলাদেশ অধিনায়ক। এরপর ব্যক্তিগত 36 রানে ডি গ্র্যান্ট মোরের বলে জিত রাভালের অসাধারণ ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফিরেন সৌম্য। সাকিব 8 ও মাহমুদুল্লাহ ব্যক্তিগত 38 রানে ফিরলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপর শান্ত 12, সাব্বির এবং সোহান দুজনেই 0 রানে ফিরলে ধুঁকতে থাকে টাইগাররা। ব্যক্তিগত 33 রানে তাসকিন আউট হলে নবম উইকেটে রাব্বির সঙ্গে গড়া 60 রানের জুটি ভাঙে। রাব্বি 25 রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত 173 রানেই অল আউট হয় টাইগাররা। জবাবে 109 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যক্তিগত 33 রানে রাব্বির বলে বোল্ড হন ব্ল্যাক ক্যাপ ওপেনার জিত রাভাল। এরপর লাথামের সঙ্গে গ্র্যান্ড হোমের ঝোড়ো ব্যাটিংয়ে দিনের শেষ ওভারে জয় এনে দেয় কিউইদের। লাথাম 41 ও গ্র্যান্ড হোম 33 রানে অপরাজিত থাকেন।
gone through. Absolutely. The inside edge again has done. ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। লা লিগায় বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। মেসি, সুয়ারেজ, নেইমারের গোলে এইবারকে 4-0 গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা। লা লিগায় শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর লক্ষ্যে এইবারের মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। মেসি, সুয়ারেজ, নেইমাররা একাদশে থাকলেও স্প্যানিশ মিডফিল্ডার ডেনিস সুয়ারেজ এগিয়ে নেন বার্সাকে। এক গোলে লিড নিয়ে বিরতিতে যায় লুই এনরিকের দল। দারুণ ফর্মে থাকা লুইস সুয়ারেজ আর ম্যাচের যোগ করার সময়ে ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমারের দারুণ ফিনিশিংয়ে 4-0 গোলের সহজ জয় নিশ্চিত হয় বার্সার। জয় পেলেও 19 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সন্ত্রাস ও জঙ্গিবাদ দেশের উন্নয়নে বড় বাধা, নির্মূলে কাজ করছে পুলিশ, বললেন প্রধানমন্ত্রী। জনবল আরও বাড়ানোর আশ্বাস, পুলিশ সপ্তাহে পদক পেলেন 132 সদস্য। 10 বছর ধরে ফাইলবন্দি পুলিশ সংস্কার প্রস্তাব, থেমে নেই প্রক্রিয়া, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। বাস্তবায়ন হলে কমবে রাজনৈতিক প্রভাব, বলছেন বিশ্লেষকরা। রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানের কাছে দায় দেনা রেখেই লাভের হিসেব করছে বিমান, যথার্থতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞের। পরিচালনা যুগোপযোগী করার আশ্বাস মন্ত্রীর। রেললাইনের স্লিপারে লোহার পাতের পরিবর্তে বাঁশ ব্যবহার সম্পূর্ণ যৌক্তিক, দাবি রেলমন্ত্রীর। সহায়ক কাঠামো হিসেবে ব্যবহার হয়েছে, জানালেন অতিরিক্ত মহাপরিচালক। এটা কোনোভাবে অযৌক্তিক না, সম্পূর্ণভাবে যৌক্তিক, শতভাগ যৌক্তিক। এবং 21শে বইমেলাকে সামনে রেখে উৎসবের আমেজ প্রকাশনা জগতে। দিন-রাত সরগরম ছাপাখানাগুলো, নির্ধারিত সময়ে বই হাতে পেতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।